কি হবে যখন আপনি ঘুমাবেন এবং ঘুম থেকে উঠে দেখবেন 500টা বছর কেটে গেছে এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ বোকা হয়ে গেছে, শুধুমাত্র আপনিই বাকি। আর এমন একটি গল্প নিয়ে তৈরি আজকের মুভি। তো বন্ধুরা, আমি ইউসুফ আর আপনি দেখছেন ঘড়ির কাঁটা। আজকের মুভির নাম ইডিওক্রেজি। বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে মানুষ আরো বেশি স্মার্ট এবং সবকিছুতে অ্যাডভান্স হয়ে যাবে, আর এটা আমরা সবাই মেনে চলি। কিন্তু এই মুভির কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। মুভির শুরু হয় 2005কে দেখিয়ে। সেখানে আমাদেরকে জানানো হয় দিন দিন মানুষের শক্তি এবং বুদ্ধি হ্রাস পাচ্ছে, যার ফলে প্রতিটি বিজ্ঞানী এবং মানুষ এটাই বিশ্বাস করে সময়ের সাথে সাথে মানুষ বোকা হয়ে যাবে, যার ফলে বর্তমানে মানুষ খুব বেশি চিন্তায় রয়েছে। আর এমন ওই পরিস্থিতি তৈরি হয়েছে ইউএস আর্মির মধ্যেও। আর্মি অফিসার মনে করে তাদের যে বেস্ট আর্মি অফিসার রয়েছে তারা যখন রিটায়ার্ড হয়ে যাবে বা মরে যাবে, তারপর সেই রকম আর্মি পাইলট খুঁজে পাবে না, কারণ মানুষ দিন দিন কম বুদ্ধি নিয়ে জন্ম নেবে, যার ফলে তাদের সামরিক শক্তি হ্রাস পাবে। আর এই কারণে আর্মি অফিসারের প্রধান জেনারেল কালিশন প্ল্যান করে তারা হিউম্যান হাইবেনেশন প্রজেক্ট চালু করবে, অর্থাৎ এমন একটা বদ্ধ জায়গা তৈরি করবে যেখানে মানুষদের ঘুম পাড়িয়ে রেখে দেওয়া যায়। আর এখানে তাদেরকে ঘুম পাড়ানো হবে যারা বর্তমানে সবচেয়ে দক্ষ অফিসার, আর যখন ভবিষ্যতে তাদেরকে দরকার হবে তখন তাদেরকে ঘুম থেকে তোলা হবে। কিন্তু তারা যতক্ষণ এই বদ্ধ ঘরে থাকবে ততক্ষণ তাদের কোনো বয়স বাড়বে না। এখন সবকিছু শুধুমাত্র আলোচনা হয়। এই কাজটি করার জন্য তাদেরকে মোট 2 জন মানুষের দরকার হবে, একটি মেয়ে এবং একটি ছেলে। আর এরা আর্মি অফিসারদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করে, এমন একজনকে নির্বাচন করে যার ফ্যামিলি বলতে কেউ নেই, না আছে তার মা বাবা, না আছে তার ভাই বোন, অর্থাৎ সে সম্পূর্ণ একা। আর এই এক্সপেরিমেন্টে যদি কোনো ভুল হয়ে যায় বা তার মৃত্যু হয়ে যায়, তবে তার হয়ে লড়াই করার মতো কেউ থাকবে না। এখন একজন আর্মি অফিসারের কাছে যায় এবং তাকে জানায় তাকে একটি নতুন এক্সপেরিমেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে, কিন্তু তারা এটা জানে না যে এক্সপেরিমেন্ট আসলে কি। জো প্রথমে প্ল্যানে না করে দেয়, কিন্তু যেহেতু এটা এক সিনিয়র অফিসারের অর্ডার থাকে তাই জোকে বাধ্য হয়ে মেনে নিতে হয়। অন্যদিকে জেনারেল একটি মিটিং করে, কারণ তাদেরকে এখন একজন মেয়েকে দরকার এই এক্সপেরিমেন্টের জন্য। কিন্তু সমস্যা হলো তাদের এই আর্মিতে কোনো মেয়ে অফিসার নেই, তাই জেনারেল বাইরে থেকে একজন প্রস্টিটিউটকে হায়ার করে, যার নাম রিতা। তারা রিতাকে এই এক্সপেরিমেন্টের সম্বন্ধে বেশি কিছু জানায় না। পরের দিন জু এবং রিতা এক্সপেরিমেন্টের সেই রুমে চলে আসে যেখানে তাদেরকে রাখা হবে। এখানে এরা দুজনে একে অপরের সাথে পরিচয় হয়ে নেয়, কিন্তু রিতা তাকে মিথ্যা বলে জানায় সে একজন পেইন্টার। এখন এদের দুজনকে স্লিপিং চেম্বারে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু রিতা ভয় পেয়ে যায় এবং উঠে পড়ে। জুতাকে বোঝায় এই সবকিছুই বিজ্ঞানীরা বুঝে শুনে করছে, আর তাছাড়াও তারা 1 বছর পর এখান থেকে সুন্দরভাবে বেরোতে পারবে, তাই চিন্তার কোনো কারণ নেই। জুয়ের কথা রিতা বিশ্বাস করে নেয় এবং স্লিপিং চেম্বারের ভিতরে চলে যায়। আর এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন জেনারেলকে অ্যারেস্ট করে নেওয়া হয়, কারণ হিসেবে পুলিশ জানায় তার বিরুদ্ধে প্রস্টিটিউট এবং ড্রাগসের অভিযোগ রয়েছে। যদিও এগুলো সবাই সেই এক্সপেরিমেন্টের কারণে বাধ্য হয়ে করতে হয়েছিল, কিন্তু জেনারেল সবকিছু অভিযোগ মেনে নেয়, কারণ সেই এক্সপেরিমেন্ট সম্পূর্ণরূপে গোপন রাখতে চায়। এখন এসব ঘটনার ফলে সরকার থেকে পুরো আর্মি ক্যাম্প ভেঙে ফেলা হয়। যেহেতু জো এবং রিতা এই ক্যাম্পের বেসমেন্টে বন্দী রয়েছে, তাই তারা সম্পূর্ণ মাটি চাপা পড়ে যায়। আর এভাবে আস্তে আস্তে বেশ কয়েক বছর কেটে যায় এবং সময়ের সাথে সাথে মানুষও বোকা এবং বুদ্ধিহীন হয়ে যায়, যার ফলে মানুষরা মনে করে তাদের বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান করবে। কিন্তু বিজ্ঞানীরা এখন কম বুদ্ধিমান, তাই তারা যে যার মতো যা খুশি এক্সপেরিমেন্ট করতে শুরু করে, যেগুলো একটা খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস নয়। আর এভাবে 500টা বছর কেটে যায় এবং চলে আসে সাল 2505। আর এটা সেই সময় যখন মানুষ খুব সাধারণ কাজগুলো করতে পারছিল না, যেমন শহরের মাঝে ময়লা জমতে জমতে এক বিশাল আকারের স্তূপ নিয়েছে, কিন্তু মানুষ এই ময়লাগুলোর স্তূপকে আটকাতে পারছিল না, যার ফলে গত 500 বছর ধরে এই ময়লা এক বিশাল স্তূপের আকার নিয়েছে। 2505 সালে একটা অদ্ভুত ঘটনা ঘটে। একটা মহিলার গাড়ি এখানে আসে ময়লা রাখার জন্য, যার ফলে স্তূপ ভেঙে শহরের চারপাশে ছড়িয়ে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো এই মহিলার গাড়ির ধাক্কার সাথে সাথে স্লিপিং চেম্বারটা এক অচেনা ব্যক্তির ঘরে ঢুকে যায়। এর কারণ হলো ময়লার স্তূপ যেখানে ছিল ঠিক তারই নিচে এই পুরনো আর্মি ক্যাম্পের বেসমেন্ট ছিল। 500 বছর পর স্লিপিং চেম্বার থেকে জু বেরিয়ে আসে। তার বয়স একটুও বাড়েনি, কিন্তু সে সম্পূর্ণ কনফিউজ থাকে, কারণ সে বর্তমান অন্য জায়গায় রয়েছে। এই বাড়িটা যার, সেই ব্যক্তির নাম হলো ফিটপ। সে এই ঘটনার পরও টিভি দেখতে থাকে, এমনকি সে জুকে চুপ করতে বলে যাতে করে তার টিভি দেখতে অসুবিধা না হয়। সে এতটাই অলস যে তার সাথে টয়লেট সেট করে নিয়েছে যাতে করে তার উঠতে না হয় এবং টিভি দেখতে কোনো অসুবিধা না হয়। এখন যেহেতু জো আওয়াজ করতেই থাকে, তাই ফিটপ জোকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়। এখন জো নিজেকে অসহায় মনে করতে শুরু করে, কারণ বাইরের দুনিয়া সম্পূর্ণ আলাদা। তাকে সম্পূর্ণ বিভ্রান্তিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর চৌরাস্তার পাশে কিছু ছেলেকে দেখতে পায় যারা কিনা ক্রমাগত গালাগালি দিচ্ছে এবং আজে বাজে কথাই বলে চলেছে। জো তাদের কাছে যায় এবং নিজেকে তাদের সাথে ম্যাচ করানোর চেষ্টা করে, কিন্তু সে যখন সুন্দরভাবে কথা বলে তখন ছেলেগুলো তার দিকে ছুটে আসে এবং তাকে তাড়িয়ে দেয়। এইসব দেখে জো কিছুই বুঝতে পারে না, তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তাই সে কাছাকাছি একটি হসপিটালে যায় এবং সেখানে থাকা কেবিনে গিয়ে সে তার সমস্যা বলতে শুরু করে। সে প্রথমে জানায় সে একজন আর্মি অফিসার,
কিন্তু রিসেপশনে বসে থাকা মহিলা এইসব কিছুই বুঝতে পারে না। তাই সে তার টেবিলে থাকা একটা বোতাম প্রেস করে এবং তাকে অন্য ঘরে পাঠিয়ে দেয়। জু কথা মতো সেই ঘরে যায় এবং সেখানে থাকা একটি জলের কল থেকে জল খাবার চেষ্টা করে, কিন্তু সে লক্ষ্য করে কল থেকে জল নয় বরং এনার্জি ড্রিঙ্ক বের হচ্ছে। জু সেখানকার একজনকে জিজ্ঞাসা করে খাবার জল কোথায় পাওয়া যাবে। এই কথা শুনে সবাই হাসতে শুরু করে, কারণ এই সময় মানুষ শুধুমাত্র পানি টয়লেটে ব্যবহার করে আর খাবারের জন্য শুধু এনার্জি ড্রিঙ্ক ব্যবহার করে। এইসব দেখে জু আরো বেশি বিভ্রান্তিতে পড়ে যায়। তাই সে ডাক্তারের কাছে যায় এটা শিওর হতে যে তার শরীর অসুস্থ হয়েছে কিনা। ডাক্তার তাকে দেখে 3টে তার তার হাতে দেয়, একটা মুখে, একটা গালে এবং একটা হাতে ধরে থাকতে বলে। এইসব দেখে জু বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে ডাক্তারের কথা মতোই কাজ করে। কিছুক্ষণ পর ডাক্তার জানায় তার ভুল হয়ে গেছে, সে তারগুলো উল্টাপাল্টা করে ফেলেছিল। তাই সে পুনরায় চোখে তারগুলো ধরতে বলে, কিন্তু এবার জো পালিয়ে যায় এবং এনার্জি ড্রিঙ্ক দিয়ে মুখটা ধুয়ে ফেলে। এরপর আবারও ডাক্তারের কাছে যায়, কিন্তু এবার ডাক্তারকে দেখে মোটেও ডাক্তার মনে হয় না, কারণ তার জামা কাপড় খুবই সাধারণ থাকে, এমনকি তার আচরণগুলো খুব বাজে প্রকৃতির হয়। তবুও নিজের মনের কথা ডাক্তারকে বলে, আর্মি অফিসার আমাকে ডাক্স দিয়েছে যার কারণে আমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি এবং অনুভব করছি, তাই আপনি আমায় এমন কিছু দিন যাতে আমার এই সমস্যা দূর হয়ে যায়। কিন্তু ডাক্তার তার কথা সিরিয়াস ভাবে নেয় না, বরং তাকে গালাগাল দিয়ে চুপ করিয়ে দেয়। জু উঠে যেতে লাগে, ঠিক তখনই সে টেবিলে থাকা একটা কার্ড দেখতে পায় যার মধ্যে লেখা আছে 2505। জু প্রথমবার বুঝতে পারে সে 500 বছর পর ঘুম থেকে উঠেছে। জু নিজেকে বিশ্বাস করাতে পারে না। সে সঙ্গে সঙ্গে ঘর থেকে জানালার পাশে যায় এবং জানালা খুলতেই অবাক হয়ে যায়। সে দেখে যে পুরো শহর যত বড় বড় বিল্ডিং ছিল সেগুলো সব ভেঙে পড়েছে, এমনকি তার যত রিলেটিভের বাড়ি ছিল সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। এখন ডাক্তার যখন জানতে পারে যে জুর হাতে ট্যাটু নেই, সে বেশ ভয় পেয়ে যায়, কারণ এখানকার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মানুষের হাতে ট্যাটু থাকতে হবে আর এটা দেশের নাগরিকত্বের প্রমাণ করে, কিন্তু জুর হাতে সেটা নেই। তাই ডাক্তার মনে করে সে আতঙ্কবাদী, তাই সে চিৎকার করে। জু চিৎকার শুনে তো বেশ ভয় পেয়ে যায়, তাই সে হসপিটাল থেকে পালিয়ে বেরিয়ে আসে। এদিকে ডাক্তার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেয়, কারণ জু টাকা না দিয়েই পালিয়ে গেছে। এখন জু ধীরে ধীরে সবকিছু বুঝে যায়। সে বুঝতে পারে প্রত্যেকটা মানুষ সম্পূর্ণরূপে বোকা হয়ে গেছে। এ দেখে জুয়ের মোটেও ভালো লাগে না, তাই সে একটা সিনেমা হলে যায় মনটাকে খুশি করার জন্য, কিন্তু সেখানে গিয়েও তার মন আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ 90 মিনিটের মুভিতে শুধুমাত্র একটা ছবি দেখানো হয় আর সেটাই সবাই মন দিয়ে দেখতে থাকে আর হাসতে থাকে। তাই জু সিনেমা হল থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসতেই পুলিশ তাকে ধরে ফেলে এবং তাকে ধরে নিয়ে যায়। জু নিজের জন্য একটা উকিল হায়ার করে আর এই উকিল তার পক্ষে লড়ার বদলে তাকে নিয়ে মজা করে, যার ফলে কোর্টে থাকা প্রত্যেকটা মানুষই হাসতে শুরু করে, যার কারণে জু নিজেই নিজের কেস লড়ে এবং তার সাথে যা যা ঘটেছে সেই সব কিছু জজকে জানায়। কিন্তু এই কথাতেও তারা হাসি থামায় না। এবার জজ হাসতে শুরু করে এবং সবশেষে জজ জোকে দোষী ঘোষণা করে এবং তাকে জেলে বন্দি করার অর্ডার দিয়ে দেয়। অন্যদিকে রিতাকে দেখানো হয় যে কিনা স্লিপিং চেম্বার থেকে বেরিয়ে এসেছে আর সে এবার তার পরিচিত মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ফোনে রিং হয় না, কারণ এখন এমন একটা সময় যখন দেশের ইকোনমি খুবই নিচে চলে গেছে, যার ফলে একটা ফোন করতে গেলেও তাকে $200 পে করতে হবে, অর্থাৎ প্রায় 1,60,000 টাকা দিতে হবে। কিন্তু রিতার কাছে এত টাকা নেই, তাই সে পুনরায় তার প্রস্টিটিউটের কাজ শুরু করে দেয়। অন্যদিকে পুলিশ জুকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে নাগরিকত্ব প্রমাণের জন্য মানুষের শরীরে ট্যাটু বানানো হয়। জু মেশিনে হাত ঢোকাতেই মেশিন তাকে তার নাম জিজ্ঞেস করে। জু এমনিতে আগের থেকে বিরক্ত বোধ করছিল, তাই জু বিরক্তের সাথে জানায় নট শিওর। মেশিন মনে করে এটাই হয়তো তার নাম, তাই তার হাতে লেখা চাপিয়ে দেয়। এরপর জুকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে তার বুদ্ধি পরীক্ষা হবে এবং তার বুদ্ধি অনুযায়ী তাকে কাজ দেওয়া হবে, যেটা কিনা তাকে জেলে বসে করতে হবে। এখন পরীক্ষায় জুকে এই দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্ন ধরা হয়, আর সেটা হলো, ধরো তোমার কাছে একটি বালতি আছে এবং তাতে 5 গ্যালন তরল রয়েছে এবং আরেকটা বালতি আছে এবং তাতে 2 গ্যালন তরল রয়েছে, তাহলে বলো তোমার কাছে কয়টা বালতি আছে? জু প্রশ্ন শুনে বেশ অবাক হয়ে যায় এবং হাসতে হাসতে উত্তর দেয় যে 2টা বালতি আছে। উত্তর শুনে তো সবাই চমকে যায়, কারণ এই প্রশ্ন এখানে থাকা প্রত্যেকজনের কাছে একেবারে অজানা, তাই প্রত্যেককে জুকে জিনিয়াস মনে করতে শুরু করে। যেহেতু এখানে থাকা প্রত্যেকটা গার্ড বুদ্ধিহীন, তাই এই সুযোগে জু একটা গার্ডকে জানায় আজকে তাকে ছেড়ে দেওয়া হবে। এই কথাটা গার্ড বিশ্বাস করে নেয় আর এই সুযোগে জু জেল থেকে পালিয়ে যায়, কিন্তু গার্ডরা তাকে কোনো বাধা দেয় না। এখন আবারও জু তার উকিলের কাছে যায় এবং তার কাছে হেল্প চায়। জু তাকে বলে, আমি যে সময় ছিলাম তখন বিজ্ঞানীরা টাইম টেবিল মেশিনের গবেষণা শুরু করেছিল, তাই এতদিনের সেই মেশিন তৈরি হয়ে যাবার কথা। তাই তুমি কি এমন কোনো মেশিনের নাম শুনছো? সে বলে, হ্যাঁ আমি এমন নাম শুনেছি যেটা সাহায্যে ভবিষ্যতে এবং অতীতে যাওয়া যায়, কিন্তু আমি তোমায় কেন সাহায্য করব? জো বলে, এই মেশিনের সাহায্যে আমরা 500 বছর পেছনে চলে যাব, আর তখন টাকার মূল্য অনেক বেশি ছিল, যার ফলে তোমার কাছে যা টাকা আছে সেগুলোর মূল্য অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু সেই উকিল অনেক টাকা পছন্দ করত, তাই সে জুয়ের কথা শুনে রাজি হয়ে যায় এবং তাকে গাড়ি করে সেই দিকে নিয়ে যায় যেদিকে টাইম টেবিল মেশিন রয়েছে। রাস্তায় তারা রিতাকে দেখতে
দেখতে পায়, তাই তারা রিতাকেও তাদের সাথে নিয়ে যায়। এখন তারা গাড়ি করে একটা বাজারের মধ্যে দিয়ে যেতে শুরু করে। আর এই বাজারটা শুধুমাত্র ইলেকট্রনিক জিনিসপত্র বিক্রি হয়, যার ফলে বাজারে ঢুকতে জুয়ের হাতে ট্যাটু একটা মেশিনে স্ক্যান হয়ে যায়, যার ফলে পুলিশ জানতে পেরে যায় জু কোথায় রয়েছে। এরপর পুলিশ জুকে ধরে নেয়, কিন্তু রিতা পুলিশের হাত থেকে বেঁচে যায়, কারণ সে সেই মুহূর্তে টয়লেটে ছিল। জুকে এখন পুলিশ জেলে নয় বরং হোয়াইট হাউসে নিয়ে যায়, যেখানে বর্তমান প্রেসিডেন্ট থাকে। প্রেসিডেন্ট বলে, আমি মনে করেছিলাম তোমার মাথাটা অনেক বড় হবে, কারণ তুমি একজন জিনিয়াস। আসলে জুর যখন আইকিউ টেস্ট হয়েছিল সেগুলো সবই প্রেসিডেন্ট জানতে পেরেছিল, তাই সে মনে করে জু এই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। এখন সবাই একটা ঘরে একত্রিত হয় আর প্রেসিডেন্ট বক্তৃতা দিতে শুরু করে। সে জানায় এই শহরের মানুষরা খাবারের সমস্যায় ভুগছে। প্রেসিডেন্ট বলে, আমি এই সমস্যার সমাধান করে দেব। আসলে এই সময় কোনো চাষবাস ভালোভাবে হচ্ছিল না, তাই প্রেসিডেন্ট মনে করে জু একমাত্র ব্যক্তি যে এই সমস্যার সমাধান করতে পারবে, কারণ তার আইকিউ অনেক বেশি। তাই প্রেসিডেন্ট জুর কাছে প্রমিস করে সে যদি এই সমস্যার সমাধান করতে পারে তবে তাকে জেলে পাঠানো হবে না। এখন জু আবারও তার উকিলের কাছে যায় এবং তাকে শেষবারের মতো টাইম মেশিনের সম্বন্ধে জিজ্ঞাসা করে। সে টাইম মেশিনের ঠিকানা বলে দেয়। সে জানায় টাইম মেশিন মিউজিয়ামের মধ্যে রয়েছে। জু এখন বুঝতে পারে তাকে যে করেই হোক মিউজিয়ামে যেতে হবে, তাই সে ঘোষণা করে মিউজিয়ামের পাশের জমি দেখতে যাব, আর এই বাহানায় টাইম মেশিনের কাছে পৌঁছাতে পারবে। এখন সকাল হতেই প্ল্যান মতো সেই জমিতে যায়। সে লক্ষ্য করে জমিতে সত্যি সত্যি কোনো কিছু চাষ হচ্ছে না, কিন্তু জু এসব নিয়ে বেশি চিন্তা করে না, বরং সে এখান থেকে পালানোর জন্য প্ল্যান বানায়। সে যখন ম্যাপটা খুলে সে একদম হতাশ হয়ে যায়, কারণ এটা একটা পেন দিয়ে তৈরি খুবই সাধারণ একটা দাঁত, অর্থাৎ এটা কোনো ম্যাপই নয়। এখন জু মন খারাপ করে ফিরে আসতে শুরু করে। ঠিক তখনই সে লক্ষ্য করে জমিতে চাষ করার জন্য জল নয় বরং এনার্জি ড্রিঙ্ক ব্যবহার করা হচ্ছে। এরপর জু একটা মিটিং করে এবং মিটিং শেষে সবাইকে জানায় তারা যদি এনার্জি ড্রিঙ্কের বদলে জল ব্যবহার করে তবে তাদের চাষ ভালো হবে। এই কথা শুনে মিটিংয়ে থাকা বাকি লোকেরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে। কেউ কেউ মনে করে যদি জলে এত কিছু হতো তবে তো টয়লেটে চাষবাস ভালো হতো, কারণ তারা জল একমাত্র টয়লেটে ব্যবহার করে। জু বুঝতে পারে এই মূর্খদেরকে সে বোঝাতে পারবে না, তাই সে তাদেরকে তাদের মতো করে বোঝায়। সে তাদেরকে বলে, আমি গাছদের সাথে কথা বলতে পারি। স্বয়ং গাছ আমাকে জানিয়েছে তারা জল চায়, এনার্জি ড্রিঙ্ক নয়। এই কথা শুনে এদের সবার বিশ্বাস হয়। এরপর থেকে তারা প্রত্যেকে চাষবাসের জন্য জল ব্যবহার শুরু করে। কিন্তু ব্যান্ড নামের ব্যবসায়ী এনার্জি ড্রিঙ্কের ব্যবসায় অনেক বেশি ক্ষতি হয়ে যায়। এমনকি ব্যান্ড কোম্পানিতে কর্মরত কর্মচারীরা কর্মহীন হয়ে যায়, যার ফলে তারা জুর বিরুদ্ধে প্রস্টিটিউট শুরু করে দেয়। আর এই প্রস্টিটিউট হোয়াইট হাউস পর্যন্ত চলে আসে, যার ফলে খবরের চ্যানেলগুলোতে এই খবর দেখাতে শুরু করে। এমনকি এই ঘটনার ফলে সবাই জুকে দোষারোপ করে। সবাই মনে করে জু তাদেরকে কর্মহীন করেছে, যার ফলে জুকে আবারও জেলে যেতে হয়। আর এবার তাকে কোর্ট থেকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয়। আর এই মৃত্যুদণ্ড ফাঁসির সাহায্যে নয় বরং একটা বড় গাড়ির সাহায্যে দেওয়া হবে। আসলে এই সময় কোনো মানুষের মৃত্যুদণ্ডের শাস্তি ঠিক এভাবেই দেওয়া হয়। চারিপাশে হাজার হাজার মানুষ থাকে এবং তার মাঝে একটা দৈত্যকার গাড়ি আসামিকে পিষে মেরে ফেলে। আর এখানে ঠিক তেমনটাই হয়। জোকে একটা ছোট গাড়ি দেওয়া হয় নিজেকে রক্ষা করার জন্য, এবং তার সামনে দিয়ে আসে এক দৈত্যাকার গাড়ি। আর এই সবকিছু লাইভ টিভিতে দেখানো হয়, যার ফলে রিতা এগুলো সব টিভিতে দেখতে থাকে। এখন জু সেই দৈত্যাকার গাড়ির তলায় পিষে যাওয়ার হাত থেকে নিজেকে বাঁচিয়ে ফেলে, কিন্তু এমনটা তার সাথে বারবার হতে থাকে। অন্যদিকে রিতা লক্ষ্য করে বাইরে একটা গোলাপের চারা গাছ হয়েছে, যেটা দেখে সে বুঝতে পারে জুয়ের ধারণা একদম সঠিক, আর তার জল দেওয়ার কারণে এটা হয়েছে। রিতা ক্যামেরার সঙ্গে নিয়ে সেই জায়গায় যায় যেখানে চাষ করা হচ্ছিল, কারণ সে চায় এই সবকিছু প্রত্যেকটা মানুষের কাছে যাতে করে প্রমাণিত হয় যে জু নির্দোষ এবং তার প্ল্যান একদম সঠিক। জু নিজেকে মৃত্যুর হাত থেকে বারবার বাঁচাতেই থাকে। অন্যদিকে রিতা একজন ক্যামেরাম্যানকে সেই চাষের জমিতে নিয়ে যায় এবং সেগুলো লাইভ টিভিতে টেলিকাস্ট করে দেয়, যার ফলে চোখের চারপাশে থাকা প্রত্যেকটা মানুষ প্রথমবার জানতে পারে জু যা বলেছিল সবই সত্যি এবং সে সম্পূর্ণ নির্দোষ। এখন এই সবকিছু দেখে প্রেসিডেন্ট নিজে জুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এবং তাকে ক্ষমা করে দেয়, এবং এই খুশিতে তারা লাইট হাউসের মধ্যে একটা পার্টি আয়োজন করে। এই পার্টিতে জু এবং রিতা থাকে। রিতা প্রথমবার জানায় অতীতে সে ফিরে যেতে চায় না, কারণ এই ভবিষ্যৎ তার খুব পছন্দের। জু সবকিছু শুনে বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে বেশি জোর করে না এবং তাকে শেষবারের মতো গুড বাই জানায় এবং সেখান থেকে চলে যাবে। ঠিক তখনই প্রেসিডেন্ট তাকে স্টেজে ডাকে এবং তাকে এই শহরের নতুন ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয়। এখন প্রত্যেকে জুয়ের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র এটা ভেবে জু কখন সে এই প্রস্তাবে হ্যাঁ বলবে এবং 25 সালে থেকে যাবে। অবশেষে জু তাদের রিকোয়েস্ট মেনে নেয় এবং এখানেই থেকে যাবার প্ল্যান করে। এরপর বেশ কয়েক মাস কেটে যায় এবং জু যখন ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হয়ে যায় সে রিতাকে বিয়ে করে নেয়, যার ফলে তাদের 3 সন্তানের জন্ম হয় এবং তারা হয় এই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মুভিটা কেমন লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য।